প্রতারণা শব্দটি রাজনীতির সঙ্গে যায় না। যারা বলছেন আমি জানি না তারা কি কারণে বলছেন। প্রতারণাটা একটা ব্যবসায়িক টার্ম। একজনকে কমিটমেন্ট দেওয়া, সেই কমিটমেন্টটা রক্ষা না করাকে আমরা প্রতারণা বলি। রাজনীতিতে কমিটমেন্টটা হয় সরকারের সঙ্গে অন্য রাজনৈতিক দলের। দুই রাজনৈতিক দলের কমিটমেন্ট হয় না, সমঝোতা হয়, আন্ডারস্ট্যান্ডিং বলি আমরা। আন্ডারস্ট্যান্ডিংটা সবসময় পরিবর্তনশীল, কারণ বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় চলতে গেলে আমরা রাজনীতিতে নদীর স্রোতের মতো বিভিন্ন বাঁকে বিভিন্নভাবে মোড় নিতে হয়, বিভিন্নভাবে কখনো ভাঙ্গন হয়, কখনো চর দাঁড়িয়ে যায়। এখানে আজকে যে আপনি সুন্দর একটা কথা বলছেন, দুর্ভাগ্যজনক শব্দটা আপনি ব্যবহার করেছেন। আমি এই শব্দটা দিয়ে শুরু করতে চাই। দুর্ভাগ্যজনক, আসলে দুর্ভাগ্যজনক। আমাদের রাজনীতিতে এত বেশি ম্যাচুরিটি চলতেছে, এত বেশি বালখিল্য রাজনীতি হচ্ছে। কেউ বলছে আজকে রাজনীতি কিশোরদের রাজনীতি, তরুণদের রাজনীতি, কেউ বলছে তারুণ্যের রাজনীতি। সবকিছু মিলে তারুণ্যের রাজনীতি তখনই হয় যখন আকবরের বয়স 9 বছর হয়। তারুণ্যের রাজনীতি তখনই হয় যখন আলেকজান্ডারের বয়স 27 হয়। 27 বছরে যে সিপাহসালার যুদ্ধ জয়ের নামে তাকে তারুণ্য বলা হয়। সেই 66 বছরের সেলুকাসকে দিয়ে তারুণ্য হবে না। 66 বছরের সেই রোমান সম্রাটকে দিয়ে হবে না, কারণ সে তারুণ্য আনতে পারবে না। আজকে যারা দেখছি তারা আমরা সবাই ষাটঊর্ধ্ব রাজনীতি করতেছি, কাজে তারুণ্য নাই, তারুণ্য আসতেছে। এখানে যে বিষয়টি আমি মনে হয় আপনার যেটা প্রতারণার কথা বলছেন, সেখানে হচ্ছে যে প্রতারণা বা মুনাফিকি একই। না, মুনাফিকি বলবো না, প্রতারণা আমি রাজনীতি ভাবে সেটা বলবো না। এখানে আমি বিএনপির যে জিনিসটা বলবো, সেখানে বিএনপি একটা উইনিং গেম। তারা 6 গোলে 7 গোলে জয়লাভ করতেছে এবং জয়লাভ করেছে, কিন্তু সেই 7 গোলের মধ্যে 2টা তারা আত্মঘাতী গোল খেলো। বিরোধী দল কোনো গোল করতে পারে নাই, কিন্তু বিরোধী দলকে 2টা আত্মঘাতী গোল দিল। একটি গোল দিলেন মেজর হাফিজ সাহেব, ঘোষণা দিলেন, প্রয়োজন ছিল না, অপ্রাসঙ্গিকভাবে বললেন যে নির্বাচনের আগে যদি আমরা ওই জুলাই সনদ অস্বীকার করতাম বা না হতাম তাহলে নির্বাচন হতো না। তার মানে যে নির্বাচন উনি জয়লাভ করেছেন, সেই নির্বাচনটাকে যিনি পরবর্তী স্পিকার হয়েছেন উনি ভাবতেও পারেন না স্পিকার হবেন, কারণ স্পিকার হওয়ার কোনো সুযোগ সুবিধা দলের প্রতি এতটুকু আনুগত্য তার কখনোই ছিল না, যে কারণে ওই দলের স্পিকার হতে উনি পারেন। আমি প্রকাশ্যে বলছি, গোপনে বলছি না। দুদুভাই হয়তো অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু প্রকাশ্যে বলছি দলের প্রতি তার আনুগত্য আমরা কখনোই দেখি নাই, জন্মের থেকে নিয়ে আজ পর্যন্ত। এবং ওই দলের স্পিকার হওয়ার মতো আনুগত্য তার দলের প্রতি কখনো দেখাতে পারেন নাই, কিন্তু হয়েছেন। কেন হয়েছেন আমি জানি না, জানার চেষ্টাও করি না, কারণ রাজনীতি এরকম অনেক কিছু হয়। তো উনি একটা সেম সেট গোল দিলেন, প্রশ্নবিদ্ধ করলেন যে বিএনপি নাকি জানতো জুলাই সনদ দস্তখত করলে নির্বাচন হবে না, ফলে তারা ধোঁকাবাজি করে, শব্দটা উনি ব্যবহার করেছেন, যে করে জুলাই সনদ দস্তখত করেছেন। আর আরেকটি করে ফেলেছেন আমাদের বর্তমানে বাংলাদেশের তুখুর রাজনীতিবিদ, যিনি স্বয়ং প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করেন, সালাউদ্দিন কাদের চলছিল, যে বলছিল একবার যে আগে জানতাম না যে কুকুরকে বিড়াল, কুকুরকে লেজ নাড়ায়, এখন তো বাস্তব দেখতে পাচ্ছি লেজই নড়ে, লেজ দিয়ে নড়া হয়। সেখানে তিনি বললেন যে আমরা জানতাম এবং আমরা জেনে শুনেই জুলাই সনদ দস্তখত করেছি, যে আমরা এটা মানবো না, কারণ না হলে নির্বাচন হবে না, নির্বাচনের জন্য আমরা এটা করেছি। তাহলে এই যে দুটি সেম সাইড গোল নিলেন, আজকে শব্দগুলো কেন আসতেছে? কেন আজকে বিরোধী দল বা আমরা জামাত ইসলাম আমরা এটা বলার চেষ্টা করছি, সেই জায়গাটাই যদি আমরা যাই, কেন আসছে? সেটাই বলে কেন আসছি। আমি এখানে একটু ক্লিয়ার করি, আমি জামাতের নেতা নই, আমি জামাতের একজন সহযোগী কর্মী। আমি নেতা এখনো হতে পারি নাই, কাজে সহযোগী কর্মী। সেই হিসেবে বলছি জামাত এটাকে খুব অত্যন্ত সূক্ষ্মভাবে বলা হচ্ছে যে আপনারা এটা হলো অভিযোগ আনছে খণ্ডান। আপনারা যদি আপনারা জানতেন যে আপনারা এটা করবেন না, তার মানে আপনারা জানেন, এটি তো মুনাফিকি। অর্থাৎ যে জিনিসটা আপনি জানেন এটা না জানার ভান করা নামে তো মুনাফিকি শব্দ অর্থ। আর প্রতারণা মানে আপনি এই কাজটা করে ফেলছেন, এমন না যে আপনি করবেন বা করার ভাব ধরেছেন, শুধু মুনাফিকিতেই আপনি দাঁড়িয়ে থাকেন নাই, আপনি মুনাফিকের পরে আরেক কদম বাড়িয়ে আপনি বলছেন যে আমরা জানতাম এটা আমরা করবো না, কিন্তু তারপরেও ওইটা নির্বাচনটার স্বার্থে আমরা এটা করেছি। নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে, নির্বাচনটা মোর ইম্পর্টেন্ট
দেন কমিটমেন্ট। আচ্ছা, এখন সেই কারণে আপনি বলছেন যে এই শব্দগুলো ব্যবহৃত হচ্ছে, এই কথাগুলো যেহেতু এসেছে এই জন্য ব্যবহৃত হচ্ছে, কিন্তু তার আগের জায়গাটায় যদি আমরা যাই, এই শব্দের ব্যবহার তো নির্বাচনের আগেও হয়েছে, তখনকার প্রেক্ষাপটটা কি ছিল সেই বিষয়টা একটু আমার মনে হয় শামসুজ্জামান দুদুর কাছে শুনে আমি আপনার কাছে আসবো। শামসুজ্জামান দুদু, আপনার মন্তব্য শুনতে চাই। এই যে পাল্টাপাল্টি অভিযোগ যে আসছে, যে প্রতারণার অভিযোগ আসছে, মুনাফিকের অভিযোগ আসছে, পাল্টাপাল্টি বলতে আপনি কি মিন করছেন? যে জামাত এটা বলছে? হ্যাঁ, জামাত এবং বিরোধী জোটের নেতারা এবং তরুণদের যাদের কথা বলছি তারাও এমনকি বলছে ধরনের কথা। বিএনপি আবার পাল্টা কি বলছে? বিএনপি কোনো কথা বলেনি। বিএনপি পাল্টাপাল্টি বলছেন কেন? পাল্টাপাল্টি বলছে এই জায়গা থেকে যে বিএনপি এটাকে প্রতারণার দলিল বলেছিল নির্বাচনের আগে, সেই জায়গা থেকে আমি বলেছি। কোন জায়গায় দলিল বলছে? যখন আমাদের গণভোটের অধ্যাদেশ দেওয়া হয় সেই সময়টাতে আমরা শুনেছিলাম যে এটা প্রতারণার দলিল। এটা বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার নিজে বলেছে, এটা প্রকাশিত পাবলিশ নিউজ। এটা না, এটা ঠিক শোনেননি। বিএনপির আগাগোড়াই স্ট্যান্ড হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। একবার না, একাধিকবার পার্টির মহাসচিব এই কথা ব্যাখ্যা করেছেন এবং বলেছেন। তো যেই কথাটা আসলে বিএনপি বলে নাই, মানে জুলাই সনদ নিয়ে, সেই জিনিসটা এটা কিন্তু জুলাই সনদ দিয়ে বলেননি উনি। এটা বলা হয়েছিল যখন গণভোটের যে অধ্যাদেশগুলো দেওয়া হলো, নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে পিআর যখন ইনক্লুড করা হলো, তখন এই কথাটি তিনি বলেছিলেন। সেটা আমি বলেছি। কি বলছিলেন? যে এটাকে প্রতারণা দলিল। কারণ আপনারা তো যখন জুলাই সনদ নিয়ে আলোচনা হলো, আমার জানা নাই। আপনি যেটা বললেন না, আচ্ছা, যে আমি জুলাই সনদকে, জুলাই সনদ নিয়ে না, এটা আবারও বলছি গণভোট নিয়ে। হ্যাঁ, গণভোট এগুলো প্রতারণার দলিল একটু আমার ঠিক জানা নাই যে আপনি যেটা পোষকের। তবে এমন কিছু কথা হয়েছে, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের মনে হয়েছে তিনি বিভিন্ন বিষয় সামনে এনে নির্বাচন, মানে যেটা জাতীয় সংসদের নির্বাচন, তিনি এটা বিলম্বিত করার চেষ্টা করছেন। এটা বিএনপির চোখে শুধু ধরা পড়েনি, সেটা হচ্ছে এই গণঅভ্যুত্থান হচ্ছে দ্বিতীয় গণঅভ্যুত্থান বাংলাদেশের প্রেক্ষাপটে। এটি প্রথম হচ্ছে 90-এর গণঅভ্যুত্থান প্রথম। তো এই প্রথম 90-এর গণঅভ্যুত্থানে আপনার খেয়াল আছে নিশ্চয় যে 90 দিনের মধ্যেই জাস্টিস শাহাবুদ্দিন সাহেব নির্বাচন করেছিলেন। কোনো রকম বিলম্বের অজুহাত বা কোনো সংস্কারের কথা বা বিভিন্ন বিষয়ে সামনে, তখন আমরা ছাত্র নেতা হিসাবে এই 90-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট রচনায় এগিয়ে নেওয়া, এই সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। এবং নির্বাচনে, অর্থাৎ 90-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবং লক্ষণীয় বিষয়, 24-এর গণঅভ্যুত্থানের পরেও যে নির্বাচন হয়েছে, বিলম্বিত নির্বাচন 18 মাস পরে, সেখানেও কিন্তু বিএনপি নির্বাচিত হয়ে এখন সরকার গঠন করেছে। প্রেক্ষাপট দুইটা, কিন্তু সরকার এবং নির্বাচন দুটিতেই বিজয় লাভ করেছিল বিএনপি। আর কিছু কিছু ব্যাপারে, ধরেন জামাতের অনেক ব্যাপারেই, বক্তব্যের ব্যাপারে দ্বিমত বিএনপির আছে। জামাতের মতো করে তার আমির বা অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, তারা বাংলাদেশের রাজনীতিতে নবীন প্রবীণ যারাই থাকুক না, তারা তাদের মতো করে কথা বলেন। যদি অসংলগ্ন কথা বলেন, মানুষ তো সেটা দেখবে। সেটা সমালোচনার খুব বেশি সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তারা তাদের চরিত্র রাজনীতির দল হিসাবে তারা মন্তব্য করবেন, এবং অন্যান্য রাজনৈতিক দলও তারা তাদের মতো করে তাদের কথাগুলো ব্যাখ্যা দিবেন। যেমন মৌলিক বিষয়টা হচ্ছে যে আমরা সংসদ নির্বাচনে সবাই একমত হয়ে গেছে, এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচন। তার আগে অনেক দলকে অনেকভাবে সমালোচনা করা যায়, কিন্তু 18 বছরের আন্দোলনে তারা ছিল কিনা, যদি থেকে থাকে তো তারা বিএনপির মতোই চলবে বা বিএনপি জামাতের মতো চলবে, এইগুলো তো ওইভাবে নেওয়া ঠিক হবে না। এরা আলাদা আলাদা রাজনৈতিক দল। যেমন জাতীয় পার্টি আগাগোড়া আওয়ামী লীগের সঙ্গে ছিল, মানে ওই যে কি বলে, পতিত সরকারের অন্ধ ভক্ত হিসাবে তারা, হ্যাঁ, বিরোধী দলের কি একটা শব্দ সেই সময় ব্যবহার হতো, ভুলে যাচ্ছে, মানে বিরোধী দল সম্বন্ধে বলা হতো। তো এখন কিন্তু সেই প্রেক্ষাপট এখন না, গৃহপালিত বিরোধী দল এখন। হ্যাঁ, আন্দোলনের সময় সরকার গঠনে জামাত বা বিএনপি একটা ভূমিকায় রাখছে, কিন্তু এখন প্রেক্ষাপটের ভিত্তিতে তারা প্রধান বিরোধী রাজনৈতিক দল জামাত,
এটা কিন্তু জামাত জন্মের পর এত বড় দায়িত্ব কখনো আসে নাই। সরকারি অবস্থান করছে ফ্রন্টের দল হিসাবে, কিন্তু একক বিরোধী দল কিন্তু এখন জামাতে ইসলাম। আরেকটা 6টি সদস্য নিয়ে এনসিপি, তারা বিরোধী দল না, ধরেন 11 দলে তারা সহযোগী একটা সংগঠন, একটা গ্রুপ। সেই হিসাবে আমি জামাতকে মনে করি সমালোচনার জায়গা থাকলেও 5 মাসে পড়া একটা সময়ের মধ্যে কে সরকারে ভালো কাজ মন্দ কাজ নিয়ে আলোচনা করতে জামাত কিন্তু এই সংকটটা আসলে এখন কিভাবে নিরসন হবে, আমি এই যে আপনাকে একটু মনে করিয়ে দিই যে কথাটি নিয়ে আমি আলোচনা করছিলাম, যে জুলাই সনদ আদেশ অবৈধ, অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল, এই কথাটি আমরা দেখেছি যে এপ্রিলের 1 তারিখে 2026-এ এটি বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই কথাটি বলেছিলেন যে এই আদেশটি সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। তো সেই জায়গা থেকে স্পেসিফিক যদি আরও শুনতে চান তার মন্তব্য কোট করি, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা, এই আদেশের কোনো আইনি বৈধতা নেই এবং এটি সূচনা থেকেই অবৈধ। কিন্তু সেই থেকেই তো সংকটটা শুরু হলো। এখন পর্যন্ত আমি বলে দিই, সবথেকে ভালো হবে তাকে ডেকে নিয়ে এসে আপনার টকশো না হলেও তার মতামত আপনার নিতে পারে। আমার পার্টি একেবারে অক্ষরে অক্ষরে পালন করবে। মহাসচিব পার্টির দলীয় মুখপাত্র হিসেবে তিনি এই কথা বলেছেন, তা আমি ওটাকে প্রাধান্য নিয়ে আমি কথা বলছি। তাহলে এটা পার্টির বক্তব্য না, আপনি বলতে চাইছেন? পার্টি না, আমার তো মহাসচিবে যে এটা বিএনপি চেয়ারপারসনের পরে পার্টির মহাসচিব হিসাবে তাকে অনুসরণ করে পার্টির নেতা কর্মীরা, এবং সেটি সরকারের কথা বা দলের কথা হিসেবে ব্যাখ্যা করে। ওকে, ঠিক আছে, আমরা একটু তাহলে ভিন্ন দিকে যাই। আমার মনে হয় যে আলোচনাটা অনেকবারই আমরা করেছি জুলাই সনদ দিয়ে। এখানে একটা বিষয় যদি একটু এড করেন ক্লিয়ার হবে। আই কনগ্রাচুলেট মিস্টার, হ্যাঁ আচ্ছা, আপনি অভিনন্দন জানাচ্ছি, উনি একটা সত্য বাস্তব কথাটা বলেছেন। আসলে এই ধরনের স্টেটমেন্টগুলো পার্টির স্পোকসম্যান হিসাবে মহাসচিবের কাছ থেকে আসা উচিত, এবং উনি পার্টিতে স্ট্যান্ড করবেন। এখন মন্ত্রীরা অনেক সময় অসংলগ্ন কথা বলে পুরো দলকে বেকায়দায় ফেলে দেয়। উনি যে কথাটা বলেছেন, আপনিও বলেছেন, তারপর আমি রিপিট করছি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যে কথাটা বলেছেন উনি সম্পূর্ণ এখতিয়ার বৈধ। 31শে মার্চ 2026 স্বরাষ্ট্রমন্ত্রী বীর মিরাতে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 ছিল অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল এবং জাতীয় প্রতারণা। এই বক্তব্যটা তো বিএনপি কখনো ধারণ এবং পালন করে নাই। কখনোই বিএনপি জুলাই সনদ বা 25-এর যে জুলাই সনদকে বাস্তবায়িত করার জন্য মহাসচিব এবং বিএনপি বারবার বলছে, সেটা যদি প্রতারণার দলিল হয়ে থাকে তাহলে বাস্তবায়ন কেমন করবে? আজকে এখানে দুবাই পরিষ্কারভাবে বলেছেন এটা বাস্তবায়ন করবে, ওনার দলের স্ট্যান্ড বাস্তবায়ন করবে। দ্যাট ইজ দ্য স্ট্যান্ড অফ বিএনপি। বিএনপি সেটা বাস্তব অভিনন্দন জানাচ্ছে এই জন্য যে এই স্ট্যান্ডটা আমি। এখন মহাসচিব যেটা বলছেন যে জুলাই সনদ নিয়ে বিরোধী দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, সেই জায়গা থেকে যেমন মহাসচিবকে আমরা বারবার বলতে শুনেছি, এটা আমরা প্রধানমন্ত্রীকেও বলতে শুনেছি, জুলাই সনদ কিন্তু অক্ষরে অক্ষরে পালন করার কথা। অক্ষরে পালন করবে কে বলছে? মহাসচিব বলছেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে 31শে মার্চ কি করে বলেন প্রতারণার দলিল? যদি প্রতারণার দলিল হয়ে থাকে সেটাই তো পরে 8ই জুলাই 2026 সনে জামাতের আমির বলেছে সনদকে প্রতারণার দলিল বলেছে। জাতি এটার বিচার চায়। জাতির সঙ্গে বিএনপি প্রতারণা করেছে, অর্থাৎ সালাউদ্দিনের দায়িত্ব আজকে বিএনপির চাপাচ্ছে, এবং এটা দুদু সাহেব অত্যন্ত প্রাঞ্জল ভাষায় দলের প্রতি তার নিবেদনের প্রতি সে আজকে পরিষ্কার করেছে সে সালাউদ্দিনের পক্ষে নেয় নাই, সে পক্ষ নিয়েছে দলের। এই জন্য তো অভিনন্দন জানিয়েছি। এইভাবে দলকে বিভিন্ন সময়ে বিভ্রান্ত করেছে। আমরা একসঙ্গে রাজনীতি করেছি, উনি জানেন অতীত ইতিহাসে আমরা কিভাবে এক একজন একভাবে দলকে বেকায়দায় ফেলেছি। অতীত আমরা দেখেছি। তার একটা এক্সাম্পল দিতে পারি, আমাদের বন্ধু কর্নেল ওয়ালি, আজকে উনি আছেন, কিভাবে দলকে বিভ্রান্তে ফেলেছে। কাজে এই ধরনের আমরা দেখেছি, ইভেন কি আমরা বি চৌধুরীর মতো লোককে দেখেছি কিভাবে বিএনপিকে। জুলাই সনদ যেটা সাইন করা হলো এবং যে বাস্তবায়ন আদেশ সেটার মধ্যে ডিফারেন্স আছে, সুতরাং মহাসচিব বলছে কোনো ডিফারেন্স নাই, কিন্তু কিছু প্রতারক সেখানে মহাসচিব পিআরের বিষয়টা ইনক্লুড করা হয়েছিল, যেটা আসলে বিএনপি থেকে পিআর বক্তব্য ধরে নেব, মহাসচিব বক্তব্য ধরে নেব, জামাত মহাসচিব বক্তব্য ধরে নেবে, কিন্তু কিছু প্রতারক
তারা নিজেদের পদ এবং অবস্থানের লক্ষ্যে। গণভোটে যে প্রশ্নগুলো গেল আর জুলাই সনদে এটা স্বাক্ষর করা হলো, আপনারা কি করে বলেন যে সেখানে কোনো বিদ্রোহ? সেখানে তো বিএনপি কোনো দ্বিমত পোষণ করে নাই। বিএনপি দ্বিমত আছে বলে আমরা যতটুকু শুনি, যতটুকু বুঝতে পারি পাই না, কিন্তু প্রতারক স্ট্যান্ড পাচ্ছি, সেইটা আমরা বিচার চাই। সেইটা প্রতারক। তাহলে আমি একটু, আমার মনে হয় শামসুর যেমন যদি আপনার কাছে ক্লিয়ার হতে চাই, কথা আমি বলি আপনার। একাধিকবার কিন্তু জুলাই সনদের প্রসঙ্গে বলা হয়েছে যে জুলাই সনদ বা সংস্কার এটা পার্লামেন্টের আলোচনার মধ্য দিয়ে মানে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা যদি কিছু সংবিধানের অংশ বলে অনেকে বাইরে থেকে দাবি করছে, অটোমেটিক এটা অংশ হয়ে যাবে। তো সংবিধানে অটোমেটিক অংশ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ সংবিধান পরিবর্তন, সংযোজন, পরিমার্জন এগুলো পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ নির্দিষ্ট সংখ্যক সদস্যের সম্মতিতে এটা হতে হয়। তো অটোমেটিক বলে মানে জুলাইয়ের পরবর্তী সময়ে তরুণ বন্ধুরা এবং অনেক বিশেষজ্ঞই বলছিল যে এটা সরাসরি, তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আগামী সংসদ নির্বাচনের পরে পার্লামেন্ট মধ্য দিয়ে এটা আমরা প্রতিষ্ঠা করব। অঙ্গীকার করা, প্রতিষ্ঠা করা এবং আইনগত ভিত্তি দেওয়া এগুলো এক একটা পর্যায়ের ঘটনা। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুটা সেশন সবেমাত্র গেছে এবং স্পষ্ট করে এটা বর্জন করা হয় নাই জুলাই সনদ বা সংস্কারের প্রসঙ্গটা। কিন্তু তো আগামীতে কমিটি যেটা হয়েছে, যে কমিটি থেকে আমরা আশা করছি সংবিধান সংশোধন বিশেষ কমিটি যেটা হলো, সেখানে তো বিএনপি আমন্ত্রণ জানানোর পরও বারবার বলা হয়েছে, আমরা দেখলাম কিন্তু বিরোধী জোট থেকে কিন্তু কেউ আসেনি। বিরোধী জোট বলছে সংস্কার কমিটি হতে হবে। বিএনপির একটা কমিটি করছে, বিএনপি সংখ্যাগরিষ্ঠ একটি দল, তো বিএনপি কাউকে ডাকে নাই, এটা একটা জিনিস। আমি ডাকছে বিরোধী দলকে, তো বিরোধী দল সেখানে সদস্য দেয়নি, তার বক্তব্য থাকতে পারে যে এই কারণে আমরা এখানে যাই নাই, কিন্তু ডাকে নাই এই শব্দ নাই। দেখেছো তো, আমি তো সেটাই বললাম। না এই আমার কথাটা শেষ করে দে। তো বাইরে থেকে কথা বলার কমিটি থেকে একই কথা বলার ভিতর পার্থক্য আছে। ওকে। তো তারা কমিটিতে থাকতে চায় নাই, তারা তাদের মতো করে মনে করছে যে তাদের কথা অনুযায়ী আমি যদি বুঝতে না ভুল করি কমিটি চলতে হবে, তাহলে সরকারি দল সেটা চলবে কিনা। অর্থাৎ বিরোধী পক্ষ এই শর্তে যোগ দিতে পারে, যেহেতু এই শর্ত মানে নাই তাহলে তারা যোগ দেয় না। এমন হতে পারে, হয়েছে আমি বলছি না, এমন হতে পারে। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে সংসদীয় রাজনীতিতে কোনো জিনিস প্রতিবাদকে নেগেটিভ সেন্সে না নিয়ে স্বাভাবিক কারণে পরবর্তীতে আর আলোচনা হবে না, আর কোনো কথা হবে না, অর্থাৎ পার্লামেন্টের কমিটির মধ্যে নেই বলে আর দায়িত্ব পালনের সুযোগ নেই, এমনটা ভাবার কোনো কারণ নাই। যে আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি জামাতে গেলেন, দীর্ঘদিন আপনার কাছ থেকে জামাতের বিরুদ্ধে অনেক বক্তৃতা শুনেছি, কিন্তু আপনি জামাতে গেলেন, ঠিক কি কারণে আপনি জামাতে যোগ দিলেন? আদর্শিক কোন কারণে, সেটা যদি একটু বলেন আমাকে সংক্ষেপে। আমার ব্যক্তিগত যেহেতু প্রশ্ন আসছে, ফেস করতে আমাকে গত এই 8 মাস ধরে ফেস করে আসতেছি, তো আজকে একটু পরিষ্কার করে বলি, কতগুলো দিন খাওয়ার প্রেক্ষাপট দিয়ে বলি। জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসছে 75-এর পরিবর্তনের পরে, 7 নভেম্বর ক্ষমতায় আসছেন। 78 সন পর্যন্ত তিনি একাধারে সেনাপ্রধান ছিলেন, প্রধান সামরিক প্রশাসক ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এটা ওনার কাছে ছিল, উনি রাজনীতিটা এটা গুছাইয়া নিয়ে আসতেছিলেন। 78 সনের 6 জুলাই উনি কর্নেল মুস্তাফিজকে হোম মিনিস্টার বানালেন, তাও স্টেট মিনিস্টার হিসাবে। লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ চিটাং থেকে এনে, উনি তখন ওই এলিট পেন্টের ডাইরেক্টর ছিলেন। উনি যদি মন্ত্রী হন সেদিন সকালবেলা আমি তার চিটাংয়ের ফ্লাইটের টিকিট কেটে দিয়েছি চিটাং থেকে। উনি এসছেন বিকাল 3টা ফ্লাইটে, 4:30টার সময় উনি মন্ত্রী হয়েছেন। কাকতালীয়ভাবে দেখেন 11ই জুলাই জামাত নেতা, আমাদের নেতা মৌলানা গোলাম আজম পাকিস্তানের পাসপোর্ট নিয়ে অন অ্যারাইভাল 3 মাসের ভিসা দিয়ে ঢাকায় প্রবেশ করেছেন, যেটা মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব জানতেন না। তখন এনএসএর চিফ ছিল পুলিশ অফিসার সফদার, পাকিস্তান প্রত্যাগত। আর ডিজিএফআই চিফ ছিল উইং কমান্ডার হামিদুল্লাহ। হামিদুল্লাহ প্রোটেস্ট করলো, তার সঙ্গে সব মুক্তিযোদ্ধারা প্রোটেস্ট করলো।
মুক্তিযোদ্ধা প্রটেস্ট করলো যে না, কেন উনি বাংলাদেশে আসবেন। জিয়াউর রহমান বাধ্য হলেন ইয়ার পক্ষ নিতে, হামিদুল্লাহ পক্ষ নিতে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের পক্ষ নিতে। মাইন্ড করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে আগরতলা কনস্পাইরেসি মামলার এজিস্ট্যান্ট আইও, সফদারকে সেই মামলার পুলিশ অফিসার। তার মানে তারা বাই এসিড টেস্ট তারা অ্যান্টি আওয়ামী লীগ। অ্যান্টি আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা বিরোধী। তখন জিয়াউর রহমান সাহেব বাধ্য হলেন গোলাম আজম সাহেবকে নাগরিকত্ব না দেওয়ার জন্য, কারণ দিলে ওই চক্রটা জয়ী হয়ে যায়। এটা আমরা জীবন থেকে বলছি, ঘটনাগুলো দেখেন। বললেন তখন যুদ্ধ অপরাধী শব্দটা বেরিয়ে আসলো। হামিদুল্লাহ মেইন ইস্যু হলো সে যুদ্ধ অপরাধী, তাকে নাগরিকত্ব দেওয়া যাবে না। এই জিনিসটা হেল্ডাপ হইল। পরবর্তীতে 1978 সনে আমার ইলেকশন ছিল, উনি ওই গণভোটের ইলেকশন করে প্রেসিডেন্ট হলেন। তারপর 69 সনে উনি নতুন রাজনৈতিক দল করলেন, বিএনপি আসলো। প্রথম জাগো দল করলেন, জাসির সাত্তারের নেতৃত্বে ছিল, যদি আপনি মনে করেন ভাই দুদুভাই মনে করেন, জাগো দল করলেন। তারপরে উনি মশিউর রহমান সাহেবকে দিয়ে ঐক্যজোট করলেন, ঐক্যজোট নির্বাচন করলেন। জাগো দল দিয়ে না, প্রেসিডেন্ট ঐক্যজোট দেওয়া, যেখানে যারা উসমানীকে অ্যালাউ করা হলো, আওয়ামী লীগকে অ্যালাউ করা রাজনীতিতে আসতে, এবং যারা উসমানী হলেন ওনার অপোনেন্ট পার্টি। আমি ইতিহাসগুলো কেন বলছি, তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু গোলাম আজম সাহেবকে গ্রহণ করেছিলেন। উনি গুসা হয়েছিলেন, রাজি হন নাই, কিন্তু পরবর্তীতে উনি ওনাকে দেশ থেকে বিতাড়িত করতে বের করেন নাই। অর্থাৎ যুদ্ধাপরাধী কথাটা গোলাম আজমের বেলায় ছিল না। তাহলে আপনারা যখন এতদিন রাজনীতি করেছেন, আপনি আপনার রাজনৈতিক জীবনে তাদেরকে রাজাকার, যুদ্ধাপরাধী আপনারা তো বলেছেন। বলেছি, রাজনীতির স্বার্থে বলেছি, রাজনীতির কারণে বলেছি, রাজনীতির স্বার্থে বলেছি, রাজনীতির স্বার্থে আমরা বলেছি, কারণ আমার অপোনেন্টকে তো আমরা প্রতারক বলবোই, প্রতারণা করলে। কিন্তু আপনি তো, আমরা যখন প্রোগ্রাম শুরু করলাম তখন আপনি বললেন প্রতারণা শব্দটা খুব খারাপ। সেটা বললাম যে আমরা কি বললাম আপনাকে, আমি কি বুঝলাম যে রাজনীতির কারণে কি ব্যবহার করা হচ্ছে, এটা রাজনীতি শব্দ না। এখন তখন গোলাম আজম সাহেব কি করবে, গোলাম আজম সাহেব তো দলগতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পক্ষে থাকবে, কারণ পাকিস্তান রাষ্ট্র ছিল, তারা তো যুদ্ধে অংশগ্রহণ করার কথা বলে নাই। যুদ্ধে তো জামাত ইসলাম অংশগ্রহণ করে নাই, ওই রাজাকার আলবদ আলসাম জামাত ইসলামে কেউ জানে। সেখানে ছাত্র শিবিরের ছেলেরা কিছু সব মিলে বোধহয় গোটা বিষয় হবে, তারা অংশগ্রহণ করেছে। এটা দলীয় সিদ্ধান্ত ছিল না, দলীয় সিদ্ধান্ত ছিল তারা পাকিস্তানের পক্ষে থাকবে। মুসলমানরা ছিল, মুসলিম লীগ ছিল, জামাত ইসলামী ছিল, নেজামে ইসলাম ছিল, এনডিপি ছিল, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, নুরুল আমিনের ন্যাশনাল ডেমোক্রেটিক ছিল, তারা সব পাকিস্তানের পক্ষে ছিল। আমাদের সারা গ্রাম বাংলায় মানুষের শান্তি কমিটি করেছে, এমন কোনো গ্রাম নাই মুরব্বীরা শান্তি কমিটি করে নাই। পাকিস্তানের হাত থেকে দিনের বেলা বাঁচার জন্য শান্তি কমিটি করেছে, রাত্রেবেলা আমার মুক্তিযুদ্ধকে স্থান দিয়েছে। এটা সারা বাংলাদেশে তৎকালীন পাকিস্তানে এটা ঘটনা ছিল। আজকে এখানে আদর্শগত ব্যাপার না, আজকে আমরা দেখেছি যে আমরা ইতিহাস আমরা বলে, আমাদের বাস্তব প্রমাণ বলে যে জামাত ইসলাম যুদ্ধাপরাধী নয়। কিন্তু আজকে এসে আমরা কি দেখছি, যে এখন যে আদর্শিক কথা হচ্ছে, আদর্শিক পয়েন্টে দেখছি আমি বর্তমানে যে নেতৃত্ব বিএনপিতে আসছে, সেই নেতৃত্বে আমার পক্ষে থাকা এখানে সম্ভব হবে না। কারণ আমি এখানে এই ধরনের অবহেলা আমি মেনে নিতে পারবো না। আচ্ছা, এখন আপনি যে স্ট্যান্ডগুলো দিচ্ছেন, যে কথাগুলো বলছেন, এটাও কি আপনার রাজনৈতিক স্ট্যান্ড থেকে আপনি বলছেন? মানে এর আগে তো আপনারা রাজনৈতিক স্বার্থের জন্য আপনারা প্রতারক বলেছেন। না, এটা তো আমার 2025 সনে আমি যোগদান করার পরে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমাকে তো প্রশ্ন করছেন। তার মানে আমার প্রশ্ন করার জন্য চুপ থাকলে মনে করবেন আমার কিছু বলার নাই। কাজে আমার তো এখন স্পষ্ট বক্তব্য আছে, পরিষ্কার বক্তব্য আছে। আমি সেটাই বলছি আপনাকে, যে আমি এখন দেখলাম আমাকে একটা পরিবর্তন হতে হবে, কোথায় যাব? সেখানে এমন একটা আদর্শগত দলে যাচ্ছে। আমি বলি না বিএনপি আদর্শ নয়, বিএনপি অনেক আদর্শ আছে, কিন্তু বিএনপি নেতৃত্বের প্রতি আমার কনফিডেন্স নেই। এটা আমি প্রকাশ্যে বলছি, গোপনে বলছি না। বিএনপি রাজনৈতিক দল হিসাবে এখন আমি মনে করি বেস্ট দল, সুপার দল, কিন্তু দলটা এখন যাদের নেতৃত্বে চলতেছে, আমি সেই নেতৃত্বের প্রতি আমার আস্থা নাই। আপনার আস্থা নেই, নাকি আপনি এক জায়গায় বলেছেন জামাত আশ্রয় দিয়েছে, যদি না দিত রাস্তায় পড়ে থাকতে হতো, এই ধরনের কথা, নাকি আপনি কি কোনো কারণে আশ্রয় দেয়নি বলে আপনি জামাতকে ভালো বলছেন? আমি এই বাড়িতে থাকবো না, আমি আরেক বাড়ি যাবো, সে বাড়িতে আশ্রয় না দেবে, কোথায় থাকবো? আজ এটাকে আমি তো এখানে থাকবো না সিদ্ধান্ত আগে হয়েছে। আমি তো বলি না কেউ আশ্রয় দেয় না বলে আমি এখানে আসছি, আমি তো ওই দলে থাকবো না, এটা পরিষ্কার করে বলেছি। এবং বলেছি তো আমি তো আদর্শগত কোনো সংঘাতে বলি না, আমি বলছি এই নেতৃত্বে ওদের আমি থাকবো না, এটা আমি পরিষ্কার করে বলছি। এখন আজকে বলছি, আজকে এখনো বিএনপি নেতার সামনে বলছি, যেটা আমার বিএনপির সঙ্গে আদর্শগত কোনো আমার সংঘাত নয়। আমার সংঘাত হলো দলীয় নেতার, এই নেতার অধীনে আমি থাকতে পারবো না। আজকে যেমন দেখেন বিএনপির
মানে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক হয় একজন লোক যে সদ্য বিএনপিতে যোগদান করেছে, গত 6-7 বছর যোগদান করেছে। বিএনপির রাজনীতিতে এতই বন্দা নেতৃত্ব হয়ে গেল যে তাকে একটা রাস্তায় মানে একজন যোগ্য থাকুক, বাইরের থেকে এনে তাকে রাজনীতি উপদেষ্টা বানাতে হবে। তাহলে সে কার রাজনীতি করবে? সে কি কোটা বিরোধী রাজনীতি করবে? নতুন ব্যক্তি রাজনীতিতে আসতে পারবে না। নতুন বিরোধী আসুক, কিন্তু পুরনোদের অবস্থান কোথায় নিয়ে যাবেন? কাজে সেই জন্য আমি ওই জায়গাটা ছেড়ে দিয়ে চলে সেই জন্য তো আপনি আমাকে প্রশ্নটা করেছেন, উত্তরটা তো আমার মতো করে নেবেন। ধন্যবাদ আপনাকে। কাজে আমি সেই প্রশ্ন করেছেন বলে আমি শুনতে চাই রাজনীতিবিদরা যদি, আমি যে কথাটা এখানে আসলে শুনলাম মেজর অফিসার আখতারুজ্জামান তিনি বললেন যে এটা রাজনৈতিক কারণে এতদিন ধরে তিনি জামাত ইসলামকে যুদ্ধ অপরাধী রাজাকার এটা বলেছেন, প্রতিপক্ষকে ক্ষেত্রে বলতেই হয়। আমরা তো আসলে এই রাজনীতিটা প্রত্যাশা করি না, কিন্তু তারপরও আমরা শুনছি যে এটা, আপনার মন্তব্য শুনতে চাই আসলে। আমি রাজনীতিবিদ হিসেবে উনি মনে করছেন যে এই জায়গাটা আর উনি থাকবেন না, উনি এই আদর্শটা মধ্যে থাকবেন না, আরেকটি আদর্শ বা আরেকটা দলে যাবেন। এ নিয়ে বিতর্কের কি আছে? বিতর্কের কোনো কিছু নাই, কিন্তু রাজনীতিবিদদের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা যে আদর্শের রাজনীতিটা আপনারা করবেন। না, এটা রাজনীতিবিদ তো সবাই। গোলাম আজম সাহেবের রাজনীতিবিদ, মৌলানা ভাসানুর রাজনীতিবিদ, শহীদ জিয়া রহমান রাজনীতিবিদ, সামরিক বাহিনী থেকে আসলো। তো আপনি কমিউনিস্ট, এরাও রাজনীতিবিদ, উগ্র ধর্মন্ধ গোষ্ঠী রাজনীতিবিদ। তা আপনার দৃষ্টিভঙ্গিটা আপনি নিজে কোনটা পছন্দ করবেন সেখানে আপনি যাবেন। আপনি কথা বলছেন, যেমন কেউ মনে করছে 71-এ শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করছেন, এখানে যুদ্ধ করার জন্য রাইফেল হাতে করে মানুষের পক্ষে অবস্থান নেওয়া। আবার একটা গোষ্ঠী মনে করছে 47-এ যে পাকিস্তান হয়েছিল, সেখানে আল শামস আল বদর, সেখানে বাংলাদেশি ভূমিকার ওদের হত্যা করলে পরে পাকিস্তান রক্ষা হতে পারে, নারী নির্যাতন করলে পাকিস্তান রক্ষা হতে পারে। তাদের এটা আইডিওলজি মনে হয়েছে, তারা এটা গ্রহণ করছে, কিন্তু আলটিমেট তারা পরাজিত হয়েছে। এটা তো পাকিস্তানের একটা অংশ ছিল, আমরা যেখানে বসা ইস্ট পাকিস্তান ছিল, সেটাই বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। তো স্বাভাবিক কারণে মানুষের ইচ্ছার পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন। যেমন গোলাম আজমকে এই দেশে কোনো সরকার তার নাগরিকত্ব ফেরত দেয়নি, তার নাগরিকত্ব সে পাইছে কোর্টের মাধ্যমে। তা আপনি এখন কোর্ট যদি কাউকে, মানে আপনি তাকে বর্জন করলেন, কোর্ট তার অধিকার ফিরিয়ে দিল, তা নাগরিকত্ব পাইছে কোর্টের অংশ, যে আপনি অপরাধের বিচার করতে পারেন, কিন্তু জন্মসূত্রে যে অধিকারটা সে পাইছে সেটা আপনি কেড়ে নিতে পারেন না। তো সে এটা আমার এখন ওই রায়টা আমার বিস্তারিত পড়া আছে, সেহেতু তার নাগরিকত্ব আর তার কর্মের ভালো মন্দ নিয়ে বিচার হাইকোর্ট করে নাই। স্বাভাবিক কারণে গোলাম আজম সাহেবের অপরাধের পরে অনেকে তো ফাঁসি হয়েছে, জেল হয়েছে, সেটা তো আরেকটা প্রসঙ্গ। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে রাজনীতিবিদ মানে সব একই গণ্ডির মধ্যে আছে এমন না, এটা ভিন্নতর। যেমন শেখ মুজিবের কাছে, মানে আপনি 10ই জানুয়ারি আগ পর্যন্ত শেখ মুজিব একটা 72-এর, আর 10ই জানুয়ারির পরের মৃত্যু অবধি আরেকটা। তা আপনি কোন শেখ মুজিবকে নেবেন? তার হত্যাকাণ্ড, তার বাকশাল গঠন, তার অবস্থান থেকে সরে রক্ষী বাহিনী কেন্দ্রিক তার ভূমিকা পালন, এটা, আর নাকি আপনি 72-এর আগ পর্যন্ত মানে জনগণের পক্ষে যে ভূমিকা, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যে ভূমিকা, সেটার পক্ষে নেবে? শেখ মুজিব তো আসলে দুইটা। বাংলাদেশের মানুষ যেমন একসময় তার জন্য মানত করছে, আবার একসময় তার মৃত্যুর পরে আনন্দ করছে এই দেশে। তো একটা মানুষের বিস্ময়কর উত্থান, বিস্ময়কর পতন, এত নির্মম ভয়ঙ্কর পতন পৃথিবীর ইতিহাসে খুব কম পাবেন। আবার এরকম উত্থান, এত জনপ্রিয়তা, এত ভালোবাসা খুব কম পাবে। এটা এই মানুষের এই জনপদে এটা সংগঠিত হয়েছে। সেই হিসাবে এই দেশের মানুষ যদি কোনো কারণে প্রতিশ্রুতি থেকে সরে যায়,
তাহলে এটা ভালো চোখে নেয় না, এবং সে যত আপনই হোক, যত নিজের মানুষই হোক, তাকে প্রত্যাখ্যান করতে 1 মিনিটের সময় নেয় না। আওয়ামী লীগের কথা আপনি বললেন বা শেখ মুজিবুর রহমানের কথা বললেন, জামাতের অবস্থা যদি শুনতে চাই আপনার কাছ থেকে। যেমন জামাত গণধিকৃত একটি ভূমিকা 71-এ নিয়েছে, তো এটা 55 বছর আগের। তার মানে এই যে তার চরিত্র থেকে এটা মুছে গেছে, ধুয়ে গেছে, তাই না। জামাতের সব থেকে বিব্রতকর পরিস্থিতি হচ্ছে 71-এর ভূমিকা, এরপরে তার গণঅভ্যুত্থানে আসা, অর্থাৎ মানে আন্দোলনে আসা, মানুষের পক্ষে থাকা। এই যে আপনি যারা জয়লাভ করছে বিরোধী দলের সদস্য হিসাবে, তা আপনি গণতন্ত্র মানলে এটা আপনাকে স্বীকার করে নিতে হবে। আপনি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ভূমিকা এটা নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু জনগণের মানে সমর্থন, ভোটাধিকার যদি মানেন, গণতন্ত্র মানেন, তাহলে দল হিসাবে জামাতকে আপনার মেনে নিতে হবে। যদি সেই সুযোগটা না থাকতো তাহলে তো তারা অন্য একটি দলে যোগ দিত, অথবা যেমন একটা সময় কিন্তু এই দেশের কমিউনিস্টরা মানে মানে পাকিস্তান আমলের কথা বলছে, মানে কোনোভাবেই রাজনীতি করা, কমিউনিস্ট সন্দেহ হলেও তার জেলে থাকতে হতো। তখন তাদের কৌশলটা ছিল তারা আওয়ামী লীগের মধ্যে থাকতো বা মৌলানা ভাসানীর আশ্রয়ে থাকতো, ঠিক আছে। তো জামাত একটা সময় যখন নিষিদ্ধ হয়েছে, তারা তাদের বিভিন্ন কায়দায় এই দেশেই ছিল, বিভিন্ন ভূমিকা। যেমন একটা ফ্রন্ট গঠন করছিল, সম্ভবত ইউসুফ আলী জয়পুরহাটে, সম্ভবত তার নেতৃত্বে। সেও জামাতের যুদ্ধকালীন সময়ের মন্ত্রী পরিষদের শিক্ষামন্ত্রী ছিল। ইসলামিক ডেমোক্রেটিক লীগ তখন জামাতের নামে করে নাই, কিন্তু জামাতের যারা নেতা তারা কিন্তু ইসলামিক ডেমোক্রেটিক লীগ মেনে নেয় নাই। যখনই সুযোগ পাইছে তখনই তারা কিন্তু জামাত ইসলামের নামেই তারা এসছে। তো এখন আমার কাছে মনে হয়েছে যে আপনি রাজনীতি করলে, যে রাজনীতি করে না কেন, সেটি যদি মানুষ সমর্থন দেয় বা সমর্থন করে, তাহলে না আপনি মানে দল হিসাবে, আদর্শিক ব্যক্তি হিসাবে সামনের দিকে এগোতে পারবেন। জামাত তো এখন আপনি যেটা বললেন, ঠিক আছে, এটা অতীতের কমিউনিস্টের যারা রাজনীতি করেছে, নকশালের রাজনীতি, এরকম উদাহরণ আছে, আমরা জানি যে তখন তারা অনেকভাবেই গুপ্ত থেকে রাজনীতি করেছে। এখন তো পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, এখন কেন আমরা এই অভিযোগ শুনি যে এখনো গুপ্ত সুপ্ত, এবং পত্রিকায় আমাদের পড়তে হয়। তাদের এটা কৌশল হতে পারে, ছাত্রলীগের মধ্যে থাকছে। রাজনৈতিক দল হিসাবে যদি কোনো আপনি ওই কৌশল আপনার পছন্দ না হয় বলতে পারেন, কিন্তু সে তো তার দলের মনে হয়েছে যে সরকারের সঙ্গে থেকে বেঁচে থাকবে, গুপ্ত, অর্থাৎ ছাত্রলীগের নাম ধরে থাকবো। ছাত্রলীগের যারা এখন এসছে অধিকাংশই ছাত্রলীগ হিসাবে তারা মনে করছে না, শিবির বলে মনে করছে। শিবিরও তাদের স্বীকৃতি দিচ্ছে। কেন দিচ্ছে শিবির ভালো বলতে ব্যাখ্যা করতে পারবে। তো আমার কাছে মনে হয়েছে রাজনীতি সংগঠক বা রাজনীতিবিদদের এক ধরনের স্বাভাবিক সুস্থ ভূমিকা থাকা উচিত। যেমন গণতান্ত্রিক রাজনীতি যারা করবে আর বিপ্লবী রাজনীতি যারা করবে, এটা আলাদা। গণতন্ত্র 3টে ঠিকানা, একটি হচ্ছে রাজপথ, একটা জেলখানা, একটা বাসা, প্রকাশ্যে থাকতে হবে আপনার, এটা গণতান্ত্রিক রাজনীতি। আর বিপ্লবী রাজনীতি ঝোড় জঙ্গলে, গুপ্ত, হয়তো আপনি এত বড় লেবাস নিচ্ছেন ইসলামী, কিন্তু আসলে সে কমিউনিস্ট, এটা হতে পারে, সেটা বিপ্লবী রাজনীতি। তো আমরা শুনি যে মেজর আখতারুজ্জামানের কাছ থেকে যে এখন সেই পথে যাচ্ছে, বিপ্লবী রাজনীতি করতো জামাত, কিন্তু সেখান থেকে মানে বিপ্লবের মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে, কিন্তু এখন তারা সেই বিপ্লবের জায়গাতে সরিয়ে এসে গণতান্ত্রিক ধারায় তারা এসছে। আমি মেজর আবুসাহেব আখতারুজ্জামান আপনার কাছে আসি। আপনার যখন পরিচয় দিচ্ছিলাম, আপনি তখন বলছিলেন যে আপনি জামাত নেতা না, জামাতের সহযোগী কর্মী। জামাতের তো আপনার আমরা জানি যে বেশ কিছু দলের মধ্যে বেশ কিছু নীতি আছে বিভিন্ন পদ পদবীর জন্য, কিন্তু আমরা ঠিক শিওরও না। কারণ হচ্ছে আবার জামাতে যখন মনোনয়ন দেয়া হলো, তখন তাদের যে কনস্টিটিউশন সেটা ঠিক কি ফলো করা হলো কিনা, আমরা দেখলাম যে একজন হিন্দু নেতাকে নমিনেশন দিয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে আমি একটু আপনার কাছে যদি জানতে চাই যে আপনি তো আসলে গণতন্ত্রী রাজনীতিটাই দেখতে চেয়েছিলেন বলে মুক্তিযুদ্ধে গেছেন, এবং সেই জায়গা থেকে আমাদের যে ৭২-এর সংবিধান যেটা ছিল এবং উদার গণতান্ত্রিক রাজনীতির কথা আপনি সবসময় আপনি নিজেও বলে এসেছেন। তাহলে এখন যে রাজনৈতিক দলে আপনি আছেন, সেই রাজনৈতিক দলের আসলে আদর্শটা কি? কারণ কনস্টিটিউশনে তাদের জামাতের যে সংবিধান, পার্টি কনস্টিটিউশন, সেখানে কিন্তু শরিয়া আইন কায়েমের কথা বলা আছে, সেখানে কোনো চেঞ্জ নাই। কিন্তু নির্বাচন কমিশনে একরকম বলা, আবার দেখছি যে বাইরে যখন শরিয়া আইন শব্দটাই জামাতের গণতন্ত্রে নাই।
আচ্ছা, এই কথাটা বিভিন্নভাবে বলা আছে, কোথাও না কোথাও সেখানে বলা আছে আল্লাহর প্রতি অবিচল আস্থা। কিন্তু সংবিধান লিখছি আমরা সংবিধান লিখছি যে আল্লাহকে প্রথম আল্লাহর প্রতি সন্তুষ্টি। আর জামাতে পলিটিক্সটা হলো তাদের হলো, আমরা যে মনে করেন যে বিদু সাহেবরা আসেন তারা হলো রিক্রুটিং এজেন্ট ছিল নেতা তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে। উনি ছাত্রদলের সভাপতি ছিলেন, ওনার দায়িত্ব ছিল বিভিন্ন ছাত্রদেরকে সংগঠিত করে পরবর্তীতে বিএনপির জন্য উপরে নিয়ে যাওয়া। কিন্তু এই জিনিসটা কাজ হয় নাই। আজকে ছাত্র দলের সভাপতি আজকে রাজনীতিতে মাঠের বাইরে। যে ছাত্র দল সেদিন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের, আমি ব্যক্তিগত মনে বলছি না, সরি আমি দুদু সাহেবকে বলছি না, ছাত্র দলের অনেক সভাপতি আছে যারা এখনো মেইন স্ট্রিমে নাই, যারা সভাপতি ছিল, সাধারণ সম্পাদক ছিল, ডাকসুর বিপিজিএস ছিল, তারা বাংলাদেশের রাজনীতিতে নাই। এতে কি হচ্ছে? তারা রাজনীতি করতে আসবে, রাজপথে চাঁদাবাজ থেকে আসবে, এই লন্ডনের সুবিধাবাদ থেকে আসবে, পলাতকদের থেকে আসবে, না যারা বিভিন্নভাবে টাউটারি বাটপারি তারা আসছে? এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন আসছে গণতান্ত্রিক রাজনীতি দলে চলে আসছে। কারণ গণতান্ত্রিক রাজনীতি দল আমরা কি দেখতে পাচ্ছি যে আজকে যারা ক্ষমতায় আছে যে দল, সেই দলের ছাত্র দলে যারা একটা ডেডিকেশন ছিল, আন্দোলনে যারা ডেডিকেশন ছিল, দেখেন তো কয়টা বিপি বা দলের সভাপতি পদে আছে আপনি দেখেন। ইভেন এই জন্য বলছি জামাত এই ব্যাপারে একটা পরিষ্কার আনসার দিয়েছে। পরিষ্কার আনসারটা দিয়েছে কি, তোমরা শিবিরে অংশগ্রহণ করো, শিবির থেকে আমরা ট্রেন এন্ড মোটিভেট করে তোমরা একবার নিয়ে আসবো, এবং সময়ের প্রেক্ষাপটে আমরা করব। এবং গত 55 বছরে তারা এরকম অনেক নেতা তৈরি করেছে যাদের বয়স এখন 40 ঊর্ধ্ব। আপনি কি নিশ্চিতভাবে বলতে পারেন যে শিবির জামাতের সংগঠন? নিশ্চিতভাবে বলা যায় জামাতের সংগঠন না, বাট শিবির হলো শিবির থেকে তৈরি হয়ে আসো, তারপর আমরা করব। কারণ শিবির ওখানে তৈরি, শিবির তো নিজেরা বলছে যে আমরা লেজুর ভিত্তিক রাজনীতি করি না। সে তার রাজনীতিতে তার সভাপতি হওয়ার পরে আউট অফ দিস, তারা কোথায় যাবে সেটা অন্য, তাদের কোনো কম্পালশন নাই তুমি জামাতে জয়েন করতে পারে। বাট জামাত পিক দেম আপ। আমার বিএনপি পিক করছে অনেককে, এরকম অনেক আছে যারা ভালো কাজ করেছে, তারা হয়তো করেছে। ফলে কি হচ্ছে, তারা একটা নেতৃত্বের একটা ফার্স্ট ট্রেন্ড আপ, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে শিবির। সেখানে ইসলাম শিখিয়ে দিচ্ছে, ধর্মটাকে গুরুত্ব শিখিয়ে দিচ্ছে, সাংগঠনিক তত্ত্ব শিখিয়ে দিচ্ছে, রাজনীতির প্রেক্ষাপট বুঝিয়ে দিচ্ছে, তাকে ত্যাগী করে শিখিয়ে দেওয়া হচ্ছে। এবং হুকুমতে ইল্লাল মানে তাকে হুকুমত তাকে আপনার সার্বভৌমত্ব কায়েম, আল্লাহ সার্বভৌমত্ব কায়েম করার প্রচেষ্টা করবে, সেটা ট্রেনিং এবং দেওয়া হচ্ছে। রাষ্ট্রের চিন্তা, জনগণের কল্যাণ এবং সুচরিত্রবান হওয়া। এবং আল্লাহ যে চারটা দিয়েছে ইসলামের মানে জাতি মানে ইসলামিক নেতা, একটা হলো ইসলাম মানে নামাজ কায়েম করতে হবে, জাকাত দিতে হবে, 3 নম্বর সৎ কাজ করতে হবে, 4 নম্বর অসৎ কাজে বাধা দিতে হবে। এই চারটা জিনিস শিবির করে দিচ্ছে। করে দেওয়ার পরে আমি আসছি সেই জায়গায় সে কোথায় যাবে তার ব্যাপার। এখন জামাত ইসলাম তাদেরকে সহজে নিয়ে নিচ্ছে, অন্য কেউ নিচ্ছে না। আমি তো মনে করি শিবির থেকে আরো অনেকদিন নেওয়া উচিত, নিচ্ছে। আমি আমার ব্যক্তিগত বলছেন, যেহেতু আমার পক্ষে আমার শিবিরের সার্টিফিকেট নিয়ে এসে জামাত করা সম্ভব হবে না, কিন্তু তাই বলে আমি জামাত করতে পারবো না, জামাতে এরকম কিছু নাই। জামাতের হিন্দু লোকও আসতে পারে, তারও সংবিধানে আছে, খ্রিস্টানও আসতে পারে, কিন্তু নেতৃত্ব যেতে পারে যে খ্রিস্টান সেও এসে আল্লাহ সার্বভৌমত্ব কায়েম করার জন্য যদি সে রাজি হওয়ার সুযোগ আছে। আচ্ছা, ওকে, এটা তার ইচ্ছা, ওকে, তার ইচ্ছা দিন। কিন্তু জামাত নেতা যে বলছেন যে তারা আসলে গণতান্ত্রিক রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন এবং গণতন্ত্র কায়েম করতে চান, সেটাই বলছি যে এখানে ট্রেন করে পড়ে আসার পরে তারা তার গঠনতন্ত্রে কি বলছে, আমরা বলছে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, ফলে জনগণের ইচ্ছার প্রতিফলন আমরা ঘটাবো। তারা তো নির্বাচনে গিয়েছে, তারা তো নির্বাচন বয়কট করে নাই। আমরা আগে ক্যাডারভিত্তিক ভাসানী নিয়ে দেখেছি কি, কমিউনিস্ট পার্টি দেখেছি কি, তারা একের পর নির্বাচন বয়কট করে গেছে, তারা নির্বাচনে বিশ্বাস করে নাই। তারা বলছে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করো, এই ধরনের স্লোগান তারা দিয়েছে। তাহলে নির্বাচনে যেদিন বিজয়ী হবে সেদিন আসলে তাদের পার্টির যে আদর্শ সেটা কায়েম করবে, বা আপনি শরিয়া আইন যদি নাই বলেন তাহলে সার্বভৌমত্ব কায়েম করা, আল্লাহ সার্বভৌমত্ব কায়েম করার জন্য যেভাবে ইসলামিক আইন বলে আসছে, সেই জনগণ যদি ভোট তাকে দেয় তখন করবে, তখন ন্যাচারালি তখনই করবে, না কেমন কি করে করবে? কারণ জনগণ যদি তাকে আস্থায় আসে, বাংলাদেশ মুসলিম প্রধান রাষ্ট্র, আমরা মুসলিম রাষ্ট্র বলছি না, মুসলিম প্রধান রাষ্ট্র। এখানে 90 ভাগ, 91 ভাগ মুসলমান। এখানে মুসলমানদের ইচ্ছা প্রতিফলিত হইলে অন্যের তো বাধা দেওয়ার কিছু নাই। আচ্ছা, সেখানে যারা বাধা দিতে চায় তারা তো মুসলমান লোকের প্রতি, উম্মার প্রতি আনুগত্যশীল না। আমাদের বক্তব্য হলো আমরা জনগণের ইচ্ছা প্রতিফলন করবো, যে কোনো রাজনৈতিক দল। আচ্ছা, আমি একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে আসি। আমরা রাজনৈতিক দলগুলোকে দেখি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য প্রতিপক্ষকে আগে বুঝতে হয়, বুঝে তারপর
আদর্শিক রাজনীতি বলেন বা রাজনৈতিক যে একটা প্রতিযোগিতা আছে সেটা হয়। আপনারা কি আপনাদের এখন যে বিরোধী জোট যারা আছে সংসদে, আপনারা কি শতভাগ বুঝতে পারেন কিনা? আমি একটু আপনার কাছে জানতে চাইছি। না, আমি শতভাগ বুঝতে পারি না, হয়তো সেটা এখন যারা বিরোধী দলে আসছে তার প্রধান মানে গণতন্ত্রের কথা আমরা শুনছি, কিন্তু আবার শুনছি যে আল্লাহ সার্বভৌমত্ব কায়েম করার জন্য যা যা করণীয় করবেন। সেটা তো একজন মানুষ মুসলিম যারা তারা চাইতেই পারে, কিন্তু তখন আবার গণতন্ত্র শব্দটা আসছে। না, তাদের কথা তো এদেশের জনগণ বিশ্বাস করেনি, যে কারণে তো জামাত ইসলাম প্রতিষ্ঠার পরে ক্ষমতায় যেতে পারেনি। বিশ্বাস করলে, ভালোবাসা থাকলে, হৃদ্যতা থাকলে তাদের প্রতি ভোট দিবে তো মানুষ। পাকিস্তান উপস্থিত শূন্য প্রায়। জামাত যা বিশ্বাস করে দেশের মানুষ তা বিশ্বাস করে না, কারণ এই জায়গাটায় জামাতের বিশ্বাসটা অস্বচ্ছ বলে তারা মনে করে। এটা আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি। জামাত কাডার ব্যক্তি, জামাতের নির্দিষ্ট কিছু মানুষ আছে, কর্মী আছে, তারা তাদের মানে ভুল শুদ্ধ সেই জায়গাটাই তারা যাবে, ডাকলেই যাবে, ভোট দিতে বললে দিবে। কিন্তু জনগণের ভোট যতক্ষণ পর্যন্ত কোনো দল, জামাত না, তখন না পায় তখন পর্যন্ত তার সরকার গঠনের সুযোগ কম থাকে না বলতে গেলে। যেমন আমি আপনাকে বলি, জামাতের ক্রাইসিস বড় হচ্ছে জামাতের প্রতিষ্ঠার পরে। এটা তো মওদুদী সাহেবের দল হিসাবে পরিচিত। তো সেই পাকিস্তান আন্দোলন মওদুদী ব্রিটিশকে সমর্থন দিয়েছিল, পাকিস্তান আন্দোলনকে সমর্থন দেয়নি। তো পাকিস্তান আন্দোলনটাই সেই সময় মুসলমানদের একটি ভূখণ্ড চাওয়ার উপর ভিত্তি করে হয়েছে, হিন্দুদের বাইরে মুসলমানদের। তো মিস্টার মওদুদী সাহেব তো মুসলমানদের নেতা ছিলেন, কিন্তু উনার নেতা মানে ইসলাম একটু আলাদা ধরনের ছিল, যে কারণে জামাতে ইসলাম দলের সঙ্গে একটি মানে সম্পর্ক থাকলো, তাদের ইসলাম তাদের মতো করে, যেটা আবার দেশের বিরোধী অংশ পাকিস্তানও মানে নাই, বাংলাদেশও মানে নাই বলে কথা। যেমন ওই যে পাকিস্তান বিশ্বাস করে নাই, আবার তখন তাদের স্লোগান পাকিস্তান ছিল, পাকিস্তান না পাকিস্তান। আর এই 71-এ আবার তারা বাংলাদেশের বিশ্বাস করে নাই, সব দল বিশ্বাস করলো, জামাত ইসলাম করে। এটা এই দুটো বড় কারণ দিয়েছে যে পিপুলস যেদিকে যায় ঠিক তার উল্টো দিকে যায় আছে জামাতের সিদ্ধান্ত, বড় বড় ঘটনা। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এই 55 বছরের ইতিহাসে যেভাবে আমি ব্যাখ্যা করি না কেন, জামাত দলগতভাবে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে তারা কখনো নিতে পারেনি বলে আমার ধারণা। এবং তাদের সংগ্রাম নেই, তাদের ত্যাগ নাই, তাদের মানে মৃত্যু নাই মানে রাজনৈতিক কারণে, এটা কিন্তু ঠিক না। তারা তাদের রাজনৈতিক কারণে তারা ভূমিকা। যদি ইসলামপন্থী হতো, আমার ধারণা এই দেশে মানুষ তো কম ইসলাম জানে না, খুব ভালো করেই জানে। তো সেই ইসলামপন্থী দল হলে পরে তাকে সমর্থন করবে না, এটা আমার কাছে মনে হয় না। আচ্ছা, আমি তাহলে একটু সংক্ষেপে, একেবারে সময় নিয়ে 2 মিনিট সময় আছে আমার হাতে, আপনার কাছে একটু শুনি যে এই যে কথাটা এখানে বললেন শামসুজ্জামান মওদুদীর, খুব গুরুত্বপূর্ণ একটি কথা। আমি আপনার কাছে শুনি যে মওদুদের যে ইসলাম এবং আসলে যে ইসলাম সেটা এক না বলে অনেকে বলে, এবং সেই জায়গা থেকে যদি বলি জামাতের ইসলাম এবং ইসলাম আসলে এক কিনা, আপনি কনভিন্সড কিনা? এখানে দুদু সাহেব যেটা বলেছে এটা শতভাগ ঐতিহাসিক সত্য, এটাকে আমার ডিনাই করলে হবে না, আমি গানতে করলাম না। উনি পরিসমাপ্তি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে মানুষের ইচ্ছার প্রতিফলন যখন রাজনৈতিক দলে না ঘটবে ততক্ষণ পর্যন্ত সেই রাজনৈতিক দলের ক্ষমতায়ন যাওয়া সম্ভব হবে না। আজকের জামাত একটা টার্ন নিয়েছে। এই জামাত তো নির্বাচনে যাব না বলেছে, অন্তর্বর্তী সরকার আমলে তাদের প্রথম দাবি ছিল আগে সংস্কার করো, সবগুলো করছে, কিন্তু টার্ন নিয়েছে, তারা নির্বাচনে গিয়েছে। নির্বাচনে গিয়ে তারা দেখেছে যে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হয় যদি জনগণের ভাষায় কথা বলা যায়। তারই প্রশ্ন দেখছি যে আমরা ঢাকা শহরে কয়েকটা আসন জামাত পেয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে প্রথম মনে হয় কোন মাননীয় প্রধানমন্ত্রী এত কম ব্যবধান ভোটে জয়লাভ করেছে। সেখানে তার চ্যালেঞ্জ দাঁড়িয়েছিল জামাত ইসলাম। ফলে জামাত এখন নতুন করে তার গণতান্ত্রিক চিন্তা করছে। এখন সে ক্যাডার রাজনীতিতে আর বিশ্বাস করে না, এবং সেও জানে তার ঐতিহাসিক ভুলগুলো সে ভালো করে জানে।
ফলে সে এখন কি করেছে, সে বাংলাদেশে কিন্তু আনুগত্য প্রকাশ করেছে, সে বর্তমান সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছে, সে বর্তমান সংসদকে কার্যকর করার জন্য জনগণের সামনে প্রকাশ করেছে। সে দেখেন এখন গেঞ্জি পরে পানিতে নেমে যাচ্ছে, গেঞ্জি পরে নেমে যাচ্ছে, বিএনপি নামতে পারে না। কাজে এই জামাত এখন জনগণের প্রতি চিন্তা করছে, আল্লাহর পথে জনগণকে নিয়ে যাবে এবং আল্লাহর শাসন কঠিন কিছু না। একটা শেষ প্রশ্ন একদম 10 সেকেন্ডে যদি দিতে পারেন, আপনি কি নিশ্চিত যে আপনি আপনার শেষ জীবনের শেষ সময় পর্যন্ত জামাত ইসলামের রাজনীতি করবেন? ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে রক্ষা করে। আমি জামাত ইসলাম যোগদান করেছি। দেখেন, আমি তো বিএনপির বেগম খালেদা জিয়ার আমলে বিএনপিতে সরে আসি নাই। আমি তো বলছি বিএনপির এই নেতৃত্বের সঙ্গে আমি থাকতে পারবো না, কারণ এই নেতৃত্বে বিভিন্ন ব্যাপার দ্বিমত হবে, দ্বিমত হলে আমি বিপদে পড়তে পারি, আমি সেখানে চলে আসছি। আচ্ছা, আমার মনে হয় যে আমরা বুঝতে পেরেছি একেবারে সময় তো বেশি নাই, এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। আল্লাহ যেন আমাকে জামাত ইসলাম পর্যন্ত শেষ পর্যন্ত থাকে, এই তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। আমার কাছে মনে হয়েছে আদর্শিক জীবনে সমাপ্তি পর্যন্ত, শুরু এবং সমাপ্তি পর্যন্ত যাওয়া এটা একটা পরীক্ষার ব্যাপার। তো সব পরীক্ষায় সব মানুষ উত্তীর্ণ হয় না।